এই 16টি নিয়ম বুঝলে হারিয়ে যাওয়া গুয়ান রেনশু তুমি ধীরে ধীরে মানুষের মন পড়তে শিখবে আর নিজেকে নিরাপদ রাখতে পারবে। তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে, কাউকে অনেক দিন চেনার পরও সবশেষে হয়তো বুঝবে তাকে আসলে তুমি একদমই চিনতে পারোনি, বা কাউকে নতুন চেনার মুহূর্ত থেকেই মনে হতে পারে কোথাও যেন একটু অস্বস্তি, ঠিক ধরিয়ে উঠতে পারবে না, আর পরে সত্যিই ক্ষতিটাও হয়ে যাবে। আসলে কাউকে চিনতে 3-5 বছর অপেক্ষা করতে হয় না, কোনো বড় ঝড়ঝাপটা বা কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না। প্রাচীনরা একটা পদ্ধতি রেখে গেছেন যার নাম গুয়ান রেনশু। শোনা যায় এটা অনেক দিন হারিয়েছিল, কিন্তু আজ আমি আবার তোমার জন্য এগুলো তুলে ধরব। এই 16টি গুয়ান রেনশু এর উদ্দেশ্য তোমাকে সন্দেহপ্রবণ করা নয়, বরং তোমাকে এই জটিল দুনিয়ায় একটু সতর্ক চোখ দেবে, যেন কম কষ্ট পেতে হয়। নিজেকে বাঁচানোতে কখনোই লজ্জা নেই। প্রস্তুত তো? আসো একটা একটা করে শুনি। প্রথমটি, কারো কথা শুনলেই বুঝতে পারবে সে কোন জগতে বাঁচে। অনেকে বলে কাউকে চিনতে হলে তার কি পড়েছে দেখে বিচার করো না, তার কি দেখায় দেখে বিচার করো না, শুধু খেয়াল করো সে সাধারণত কি বলে। তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষের মুখেই সব সময়ই অশ্লীল বা কটু ভাষা থেকে যায়? তুমি ভাবো ওর স্বভাব খাটো, খুলে কথা বলে, কিন্তু সত্যিটা এত সরল না। অশ্লীল ভাষা জন্মগত নয়, এটা পরিবেশের ছাপ। যে বারবার গালিগালাজ করে তার মানে এই যে সে জন্মগতভাবে খারাপ না, বরং সে দীর্ঘদিন ধরে ঢুকেছেই একটা কদাকার বা বেদনাদায়ক মহলেই। ঠিক যেন আচার অধিক সময় থাকলে স্বাদ মিশে যায়। ভাষা হলো আত্মার জানালা। সে মুখে যা বলে তার আত্মা ওই জিনিসেই ডুবেছে। আমার একটা বন্ধু আছে, আগে সে একটা কারখানায় কাজ করত। ওখানে সবাই কথা বলতো কটু উচ্চারণে। সে ওদের মতো করে নিয়েছিল। পরে সে চলে গেল একটা সংস্কৃতি সংস্থায়। শুরুতে মানিয়ে নিতে পারেনি, মনে করত সহকর্মীরা কথা বলতে নাটক করে, কিন্তু 6 মাস পর তুমি আবার ওর কথা শুনলে গালাগালি কমে গেছে, কথার ধার পরিষ্কার হয়ে গেছে। কেন? কারণ পরিবেশ বদলেছে। তাই একজনের কথা শুনলেই তুমি বড় ধারণা পেয়ে যাবে সে কি ধরনের পথ পেরিয়েছে, কোথায় ডুবে আছে। এটা নামপত্র দেখার চেয়ে পদবি দেখে অনেক বেশি ঠিক থাকে। দ্বিতীয়টি, কথা বলার সময় যে তোমাকে আঙুল দিয়ে ইশারা করে তার মনে কাটা লুকিয়ে থাকে। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ? এমন মানুষ তোমার সঙ্গে কথা বলে হঠাৎ আঙুল করে তোমার দিকে ইশারা করে, যদি ওর মুখে হাসি থাকলেও তুমি অবহেলা করো না। এটা কোনো অভ্যাস নয়, এটা আক্রমণাত্মক স্বাভাবিক প্রতিক্রিয়া। আঙুল হল শরীরের একটি সম্প্রসারণ। যখন কেউ তোমাকে আঙুল করে ইশারা করে, তার অবচেতনে ও নিয়ন্ত্রণ করতে চায়, তোমায় দমন করতে চায়। এই ধরনের মানুষের আবেগ সাধারণত অস্থিতিশীল। মনে অনেক চাপ থাকে, অসন্তোষ ও ক্ষোভ সাধারণত ঠিক থাকে। যখন সত্যি কষ্ট পায় সে চিৎকার করবে না, গণ্ডগোল করবে না, বরং হঠাৎ চুপ হয়ে যাবে। কিন্তু ওর চোখ দেখো, ছুরির মতো ঠান্ডা। আমি এক বসকে চিনি, সাধারণত কর্মীদের সঙ্গে কথা বললে সে আঙুল করে নির্দেশ দিতে পছন্দ করে। সবাই তাকে মনে করে শুধু মেজাজটা একটু খিটখিটে। কয়েকদিন পর কোম্পানিতে সংকট দেখা দিল। তিনি কিন্তু রেগে যাননি, বরং অদ্ভুতভাবে শান্ত হয়ে গেলেন। প্রতিদিন নিয়ম মতোই অফিস করতেন। আর ঠিক 1 মাস পরে কোম্পানির কয়েকজন মূল কর্মীকে কারো খবর না রেখেই বদলে ফেললেন। যাদের বদলি করা হয়েছিল তারা পরে গিয়ে বুঝতে পারল তিনি আগে থেকেই সব হিসাব কষে রেখেছিলেন। তাই এমন কারো সাথে দেখা হলে সম্ভব হলে ঝগড়া বাড়াবে না, ভয় পেয়ে নয়। নিজেকে বিনা কারণে ঝামেলায় ফেলার কি দরকার? তৃতীয়টি, প্রথম দেখায় যে তোমাকে একদম স্বস্তি দিতে পারে তার চিন্তাশক্তি তোমার চেয়ে অনেক উঁচুতে। তোমার কি এমন অভিজ্ঞতা আছে, নতুন কাউকে চিনলে কয়েকটা কথা বললেই মনে হয় যেন অনেক দিনের চেনা, বহুদিনের পরিচয় বলে মনে হয়? তুমি ভাববে এটা ভাগ্যের জোর, কিন্তু সত্যিটা হয়তো একটু তিতে। তোমরা জন্মগতভাবে মেলে না, বরং সামনের মানুষের বুদ্ধিমত্তা আর মানসিক পরিপক্কতা দুটোই তোমার থেকে অনেক এগিয়ে। যারা আসলেই স্মার্ট তারা নিচে নেমে এসে খাপ খাওয়াতে পারে। তারা খুব দ্রুত তোমার মেজাজ বোঝে, তোমার অনুভূতিকে সম্মান দেয়, যাতে তুমি অজান্তেই নিজের সতর্কতা ছেড়ে দাও। সে অভিনয় করছে না, এটা একটা দক্ষতা। ঠিক টেবিল টেনিস খেলার মতো। তারা সব সময় ধরতে পারে তুমি যে বলটা মারলে, এবং এমনভাবে ফেরত দেয় যে মজা লাগে। আমার একটা কলেজের বন্ধু আছে, স্নাতকোত্তর হয়ে 10 বছরেরও বেশি। যেভাবে জমায়েতগুলোতে সবাই বেশি পছন্দ করে, তাহলেই সবাই ওর সঙ্গে এক টেবিলে বসতে চায়। সে সবচেয়ে ধনী না, না সবচেয়ে কথা বলা মানুষ, তবু সে মানুষকে আরাম দেয়। পরে বুঝলাম সে এমন একজন যে তোমাকে মনে করায় বুঝে নেওয়া হয়েছে। এ ধরনের মানুষ সাধারণত চেহারায় শক্ত দরজারদের চেয়েও বেশি ক্ষমতাশালী। তাই পরের বার যদি কেউ তোমাকে বাতাসের মতো সিক্ত করে তোলে, শুধু খুশি হলে থাকো না, একটু ভাবো সে কিভাবে পারে তোমাকে এত আরাম দিতে। বুঝলে তুমি এগোবে। চতুর্থটি, তোমার স্পর্শ নাচ না করা মানুষ, তাহলে সে ইতিমধ্যেই তোমাকে মেনে নিয়েছে। মানুষের মধ্যে দূরত্ব হাতের দৈর্ঘ্য নির্ধারণ করে না, এটা হৃদয় নির্ধারণ করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি সে সত্যিই তোমাকে বিরক্ত হয়, তাহলেও তুমি যদি হালকাভাবে তার বাহু স্পর্শ করো, সে স্বতঃস্ফূর্তভাবেই সরে যাবে। এটা স্বাভাবিক, এটা মানুষকে ঠকায় না। উল্টো দিকে যদি তুমি তার কাছে কাছে যাও, সে না পিছিয়ে পড়ে, না করা হয়, প্রাকৃতিকভাবে শান্ত থাকে।
তাহলে এর মানে সে তোমাকে নিয়ে চিন্তা করেছে, নিজের নিরাপদ সীমানায় ঘেঁষে এনেছে। দৃষ্টিভঙ্গি কখনো মিথ্যা বলে না, শরীর মুখের চাইতে বেশি বেদনাশীল এবং সৎ। আমার এক বান্ধব আছে, সে একটা মেয়েকে 6 মাস ধরে পিছু করছিল, ডিনারে নিয়ে যেত, উপহার দিত, রেড এনভেলপ পাঠাত, সবকিছু করেছিল সে। মেয়েটাও তার প্রতি ঝোঁকে ভদ্রতা দেখাত। কিন্তু একবার আমরা একসাথে পাহাড়ে উঠছিলাম, সে হাত বাড়িয়ে তাকে টেনে তুলতে চাইল, সে হালকা করে হাত সরিয়ে নিয়েছিল। ততক্ষণেই আমি সন্দিহান হয়েছিলাম, এবং সত্যিই তাই হল। পরবর্তীতে মেয়েটি তাকে বল, আমরা শুধু বন্ধু রিচি, এটাই ঠিক। শরীর কখনো মিথ্যা বলে না, ওই একটিবার সরানোই উত্তর ছিল। তাই শুধু কথায় নয়, চোখ রাখো, চলাফেরা করে শরীর কি বলছে সেটা দেখো। দরজা খোলা হলে খোলা, খোলা না হলে খোলা না। পঞ্চমটি, সারাদিন বললেও চলে যাব বলে, সাধারণত তারা সত্যিই চলে যায় না। তুমি কি কখনো ভেবেছ, একটা মজার ঘটনা আছে অফিসে, প্রতিদিনই চায় যারা, আমি আর কাজ করব না, 3 বছর পরে এখনও সেখানেই বসে থাকে। বন্ধুদের সার্কলে প্রতিদিন পোস্ট করে, যারা বারবার বলে আমি এই শহর ছেড়ে যাচ্ছি, 5 বছর পরও একই জায়গায় থাকে। যারা সত্যিই যেতে চায় তারা কখনই চিৎকার করে না, তারা চুপচাপ জিনিসপত্র গুছিয়ে নেয়, চুপচাপ কাগজপত্র সব সেরে ফেলে, তারপর একেবারে চুপ করে হারিয়ে যায়। কেন? কারণ চিৎকার করা হয় মনের আবেগ ছেড়ে দেওয়ার জন্য, কেকে ধরে রাখার জন্য, নিজেকে একটা সরু নাকি নামার কারণ দেওয়ার জন্য। কিন্তু আসল বিদায়টা মনে, অনেকবার মনেই বিদায় বলা হয়ে থাকে। আমার একজন প্রাক্তন সহকর্মী ছিল, সাধারণত তিনি খুব চুপচাপ ছিলেন, কখনই অভিযোগ করতেন না। একদিন তিনি হঠাৎ করে চাকরি ছাড়ার চিঠি জমা দিলেন, সবারই বিস্ময় হল। পরে জানা গেল তিনি 6 মাস আগে থেকেই সিভি পাঠানো শুরু করেছিলেন, তার কাছে 3টা অফার ছিল। যেদিন তিনি চলে গেলেন তার মুখে শুধু একটাই কথা, ধন্যবাদ সবাইকে। এরপর আর কখনই দেখা যায়নি। তাই বট গলার লোকেদের কথা শুনে ফাঁদে পড়ো না, যতটা চুপচাপ ততটাই অন্ধ। 6টি, খেতে খেতে ফোনে থাকা মানুষ, তাদের মন তোমার কাছে নেই। খাবারের টেবিলটা একটা খোলা মঞ্চ, একগুচ্ছ মানুষ মিটিং করে একসঙ্গে বসে আছে, গরম গরম আড্ডা চলছে। এদি তাদের মধ্যে একটা মানুষ মাথা নিচু করে ফোনে খেলা করে, আর মাঝে মধ্যে অদ্ভুতভাবে হাসে, তাহলে নিজেকে ঠকিও না। সে সামনে যে লোকগুলোর সাথে আছে তাদের প্রতি আগ্রহ নেই, কারও মনোযোগ যেখানে থাকে তার হৃদয় সেখানে থাকে। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসছে, মানে তার অনুভূতি ফোনের ওই পাশে নিবিড়ভাবে টালবাহানা করেছে। সে এই খাবার বা আড্ডায় মিশতে চায় না, কারণ তার মন অন্য কোথাও। আমার একটা বন্ধু আছে, প্রতিবার খেতে বসলে ফোনটাই জড়িয়ে রাখে, অন্যরা যা বলছে সে থাকে না জড়ায়। শুরুতে আমরা ভাবতাম ও ব্যস্ত, পরবর্তীতে বুঝলাম সে ওই সময়টা একজন অনলাইনের পরিচিতের সঙ্গে জোরে গল্প করছে। আশ্চর্য নয়, খুব শীঘ্রই সে আমাদের ছোটা দলের থেকে বেরিয়ে পড়ল, নেটার সেই মানুষটার সাথে দেখা করেই চল। তাই খেতে বসলে দেখো কে ফোন নিয়ে খেলছে, তুমিই বুঝে নিতে পারবে কার হৃদয় এখানে নেই। সপ্তমটি, মানুষকে বিচার করতে চাইলে দেখো সে দুর্বলদের কেমন পর্যবেক্ষণ করে, শক্তি দেখে, আর দেখো সে শক্তদের সঙ্গে কেমন আচরণ করে। এটা খুবই সঠিক একটা নিয়ম। একজনের কি কোনো নৈতিক সীমা আছে কিনা তুমি দেখো সে কেমন করে তাদের প্রতি আচরণ করে যারা তার চেয়ে দুর্বল। যেমন সার্ভিস স্টাফ, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী বা ইন্টার্ন। যদি সে আদেশ করে, সদা নির্দেশ দেয়, কন্ট্রাক্ট করে ডাকাচে দিয়ে, তাহলে ওই মানুষটি অন্তরে দুর্বলের ওপর জোর দেখায়, তার চরিত্র বেশি ভালো নয়। ফিরে বলি, কারো মনোবৃত্তি আছে কিনা তুমি দেখো সে কেমন করে তাদের সঙ্গে আচরণ করে যারা তার চেয়ে শক্তিশালী। এদি সে লিডারের সামনে গিয়ে মাথা নত করে বাড়তি ভদ্রতা দেখায়, চাটুকারি করে প্রশংসা ঢালতে থাকলে, তাহলে তার মনোবৃত্তি ও খুব বড় হবে না। আসল শক্তিমান মানুষটি শক্তির কাছে নম্র হয় না, ঢাকা নয়, আর দুর্বলের সঙ্গে সে কোমল ও শ্রদ্ধাশীল। আমি একজন সাবেক উদ্যোগপতিকে চিনতাম, তার সম্পদ ছিল কয়েকশ কোটি রুপি, তবুও তিনি প্রতিবার অফিস ক্যান্টিনে গেলে ভাত পরিবেশন করা খেতে নারীর কাছে ধন্যবাদ বলতেন। একবার তিনি দেখলেন এক ইন্টার্নকে সুপারভাইজার চেঁচিয়ে কাঁদাচ্ছে, সে এগিয়ে গিয়ে বললেন, বুক কাঁপাও না, আমার অফিসে চলো গল্প করি। পরবর্তী সময়ে সেই ইন্টার্নটি তার সহকারী হয়ে গিয়েছিল, আর বড় ক্লায়েন্টদের সামনে সে কখনোই সচেতনভাবে কমবেশি পছন্দ দেখাতে নেই। প্রয়োজন হলে শর্ত নিয়ে কথা বলে, যেখানে দরকার না বলো। এমন লোকদের শালীনতাও থাকে, আর আছে মানসিক দৃঢ়তা, তারা গভীর সম্পর্কের যোগ্য। অষ্টমটি, তুমি অন্যকে সহজে উপলব্ধি করতে পারো, এটা প্রায়ই কারণ তুমি একই পথ পেরিয়েছ। তোমার কি কখনো এমন হয় কেউকে দেখে যে কোনো বোকা কাজ করলে তুমি এখন জোরে বুঝে ফেলো, মনে ভাবো সে এত বোকা কেন, কিন্তু একটু ভেবে দেখলে তুমি যখন যুবক ছিলে তখনও একইটা করেছিলে। ঠিক আছে, তুমি অন্যকে বুঝতে পারো, এটা তোমার জন্মগত তীক্ষ্ণতার কারণে নয়, বরং কারণ তুমি একসময় তোমাও এমনটাই ছিলে। যেগুলো তোমাকে সংবেদনশীল করে, যেগুলো তুমি একটুখানি দেখে চিনে নাও, আসলে সবই তোমার অতীতের ছায়া। আমি যুবককালে খুব অহংকারী ছিলাম, টাকা ধার নিলেও আমি খাওয়াতে চাইতাম, পরে বড় ক্ষতির মুখে পড়েছিলাম, তখনই বুঝলাম এটাই ছিল অহংকার। তাই এখন কেউকে দেখলেই যদি নিজেকে বড় দেখানোর চেষ্টা করলে আমি এখন জোরে চিনে নিতে পারি, না এটা আমার বুদ্ধিমত্তা নয়, কারণ আমি আগে বোকামি করেছি। তাই বেশি গর্ব করো না, নিজের মানুষ চিনতে পারো,
কখনো কখনো তুমি অন্যকে দেখে ফেলো, আসলেই তুমি যা দেখছো সেটা হলো কখনো একটা সময়ের নিজের ছবি। এটাও এক ধরনের বড় হওয়া। ন্যায়মুটি সত্যিকারের রাগটা হয় এক কথাও না বলা। অনেকে ভাবেন রাগ মানে টেবিল ধাক্কা, গ্লাস ভাঙানো, চিৎকার, ভুল। ওগুলো শুধু আবেগের ঝলক। আসল রাগটা শান্ত, যখন কেউ আর ব্যাখ্যা করে না, আর তর্ক করে না, আর কেঁদে খুনসুটি করে না, তাতে মানে সে হেরে গেছে না, বরং সে ক্লান্ত। মনের সেই তন্তুটা কেটে গেছে, চোখের জল শুকিয়ে গেছে, মন ঠান্ডা। মৌনতার সবচেয়ে বহির্ভূত বিদায়ের উপায়। আমার এক প্রতিবেশী আছে, 2 জন আগে রোজ ঝগড়া করতেন, পুরা বিল্ডিং সেটা শুনত। পরে এক সময় বাড়িটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। আমি ভাবলাম তাদের সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু 3 মাস পরে তারা ডিভোর্স করে ফেলল। মেয়েটি যাওয়ার সময় আমাকে বলল, আমার তো ঝগড়া করাও ইচ্ছা করেছে না, মনে হয় সত্যিই আর থাকা যাচ্ছে না। তাই একজনের সাথে তুমি ঝগড়া করতে ভয় পাও না, ভয় করো যদি সে তোমার সাথে ঝগড়া করতেও অলস হয়ে যায়। তার মানে হলো তুমি এখন আর গুরুত্বপূর্ণ নও। যারা টাকা নিয়ে খোলাখুলি কথা বলে তারা বরং বিশ্বাসযোগ্য। আজকাল অনেকেই টাকা নিয়ে কথা বললে ভয় পায়, মনে করে টাকা নিয়ে কথা বললে সম্পর্ক নষ্ট হবে। কিন্তু বাস্তবটা হলো, যারা শুরুতেই লাভ লোকসানের বিষয়টা পরিষ্কার করে বলে, অধিকাংশই সৎ মানুষ। কারণ তারা জানে টাকা নিয়ে যদি খোলাখুলি বুঝে নেওয়া হয় তবেই সম্পর্ক এগোতে পারে। আর বিপরীতটা হলে কেউ সারাদিন বলে, আমরা শুধু সম্পর্কের কথা বলি, টাকার কথা নয়। তোমাকে সাবধান হতে হবে। এ ধরনের মানুষ হয় টাকার অভাব আছে, নহলে তারা তোমার থেকে সুবিধা নিতে চাইতে পারে। যারা প্রকৃতপক্ষে সক্ষম, আত্মবিশ্বাসী মানুষ, টাকা নিয়ে কথা বলতে তারা ভয় পায় না। কারণ তারা জানে সম্পর্ক হলো সম্পর্ক, টাকা হলো টাকা, আলাদা বুঝলেই পথটা দীর্ঘ হয়। আমার একটা সহযোগী আছে, প্রথমবার প্রজেক্ট আলোচনা করার সময় ওই সময় ভাগবাটার অনুপাত আর চুক্তিভঙ্গের দায়, বহির্গমন ব্যবস্থাও সবই চুক্তিতে লিখে দিল। এক পাতায় করে আমার সঙ্গে মিলিয়ে দেখল। সেই সময় ভাবছিলাম সে একটু বেশি সিরিয়াস। পরে 3 বছর ধরে আমরা একসঙ্গে কাজ করলাম, কখনো রেগে ওঠেনি। সে বল, আগে বাজে কথা বলে ফেলো, এরপর বাকিটা ভালো কথা। তাই ভয় পেও না, যারা তোমার সঙ্গে খোলাখুলি হিসাব করে তারাই সবচেয়ে নির্ভরযোগ্য। 11তমটি, যারা দেখাতে পছন্দ করে প্রায়ই তাদের ভিতর খালি। তুমি কি দেখেছ, একটা নিয়ম আছে, যতটা কিছু তাদের নেই ততটাই তারা সেটা বেশি দেখায়। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ব্যাগ, গাড়ি, ভ্রমণের পোস্ট করে তারা সম্ভবত প্রকৃতপক্ষে ধনী নাও হতে পারে। যারা সত্যিই ধনী তারা কি প্রতিদিন পোস্ট করার সময় পায়? প্রকৃত সক্ষম মানুষ বলে প্রমাণ করার দরকার নেই, সে শুধু দাঁড়ালেই তুমি যা বলো সে মোটেই উদ্বিগ্ন হয় না, কারণ তার মনে নিশ্চয়তা আছে। আর যারা একটু একটু করে, আমি তো এমন লোক জানি, আমি কয়েকটা বাড়ি আছে বলবে, শুধু শুনে রাখো, সত্যি ধরে নিও না। আমার একজন বন্ধুই ছিল, প্রতিটি জমায়েতে সে সব সময় বলত তার নতুন নেওয়া গাড়ির কথা, নতুন কেনা ঘড়ির কথা। পরে সবাই জানতে পারল গাড়িটা ভাড়া করা ছিল, ঘড়িটা নকল ছিল। আর যারা আসলেই সফল ছিল তারা বরং কোণে বসল, শান্তভাবে চা পান করছে, কখনো কখনো 2টা কথা বলে, প্রতিটা কথা ঠিক জায়গায় লাগে। তাই বাইরের ঝলকে চোখ কারো না, নির্ভ কিন্তু ভয়ঙ্কর ব্যক্তি, ইনি সবচেয়ে ভয়াবহ। বাদষ্টি, যারা তোমার চোখে চোখ রাখতে পারে না, তাদের মনে কিছু লুকিয়ে থাকে। চোখের ভঙ্গি এই ব্যাপারটা, মানুষকে ছলাতে পারে না। কেউ তোমার সঙ্গে কথা বললে চোখ যদি পালায়, সরাসরি তাকাতে না পারে, না হয় লজ্জা, না হয় বিব্রত। যারা চোখও স্থির রাখতে পারে না, প্রায়ই আত্মবিশ্বাস কম থাকে এবং ভিতরের জোরও কম। অন্যদিকে শান্তভাবে তোমাকে সরাসরি তাকানো হয়তো খুব নিজের মতমান ব্যক্তি, না হলে তাদের মনে তারা তোমাকে পুরোটা বুঝে ফেলেছে। সরাসরি তাকানো কোনো উস্কানি নয়, এটি এক ধরনের শক্তি, যে নির্ভয়ে তোমার চোখের দিকে তাকায়, বলছে এমন লোক তুমি একটু বেশি খেয়াল রেখো। আমি একজনকে ইন্টারভিউ করেছিলাম, রিজিউমে খুব ভালো ছিল, কিন্তু কথা বলার সময় চোখ সব সময় পাশের দিকে ঘোরে। আমি তাকে একটা প্রশ্ন করলাম, একটি খুব সহজ প্রশ্ন, সে টালমটাল করে, চোখটা মানুষের দিকে তাকায় না। পরে ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা গেল তার কাজের অভিজ্ঞতা ভুয়া ছিল। চোখ হলো আত্মার জানালা, যদি জানালা খোলার সাহস না করে, ভিতরে নিশ্চয়ই সমস্যা আছে। তাই পরের বার কারোর সাথে কথা বললে তাদের চাহনি খেয়াল করো, সেখানে লুকিয়ে আছে মুখের চেয়ে বেশি সত্য। 13তমটি, জনসমক্ষে যারা তোমাকে প্রশংসা করে সবসময়ই সত্যিকারের বন্ধু নয়। মানুষ সবাই ভালো কথা শুনতে পছন্দ করে, কিন্তু তোমাকে বুঝতে হবে কোনগুলো খাঁটি প্রশংসা, কোনগুলো শুধু সৌজন্যের কথা। জনসমক্ষে তোমাকে প্রশংসা করা মানুষগুলো কখনো কখনো কেবল পরিবেশের সাথে খাপ খায়, তারা তোমাকে লজ্জা দিতে চায় না। আর যারা পেছনে গিয়ে তোমাকে জানায়, গোপনে তোমাকে সতর্ক করা মানুষ, তারা সত্যিই চায় তুমি উন্নতি করো। একসাথে প্রশংসা করা সহজ, কঠিনটা হলো যখন তুমি একা, কেউ তোমাকে হাত বাড়িয়ে সাহায্য করে। যতটা বেশি নির্ভসজ্জতা ততই তা মূল্যবান। আমার একটা বন্ধু আছে, প্রতিবার আমি মঞ্চে কথা বললে সে সবসময় নিচে সামনে থেকে তালি দেয়। আমি ভাবতাম সে সত্যিই আমার সমর্থক। পরে আমি সমস্যায় পড়লাম, তাকে সাহায্য চাইলাম, সে হাজারো কারণ খুঁজে মানিয়ে নিল। অন্যদিকে
যে সাধারণত আমার প্রশংসা করে না, সে গোপনে আমার কাছে 5 লাখ টাকা পাঠাল, বল তুমি আগে নিয়ে ব্যবহার করো, তাড়াতাড়ি করলে যাবে না। তারপর থেকেই আমি বুঝে গেছি, কোলাহলের মাঝে তালি তত মূল্যবান নয়, নির্জন সময়ে যে হাত বাড়ায় সেটাই আসল মূল্যবান। 14তম, যারা রসিকতা করে না তাদের মন খুবই নরম। তুমি কি এমন কাউকে দেখেছ, তুমি ওদেরকে কিছু মজা করে বললে তারা সেটাকে সত্যি ধরে ফেলে, চেহারাই বদলে যায়। তুমি ভাবতে পারো তারা বোরিং, কিন্তু আসলে তারা সংবেদনশীল। যত বেশি কেউ রসিকতা পছন্দ করে না, তার অন্তর ততই নরম। তারা আরও ভয় পায় কাউকে আঘাত করার থেকে, কারণ তারা জানে একটা ভুল বাক্য বললে সে কারও ব্যথা আঘাত করতে পারে। এ ধরনের মানুষের সাথে চলাফেরা করলে তোমাকে একটু বেশি যত্নবান হতে হবে, তার আবেগে খেয়াল রাখতে হবে, কারণ তুমি যত্ন করলে তাই তাদের সমস্ত নিরাপত্তা অনুভূতি রক্ষা পায়। আমার এক সহকর্মী ছিল, নিজে কখনো রসিকতা করে না, আর দুজনের রসিকতাও নেয় না, সবাই তাকে ঠান্ডা মনে করত। একবার টিম আউটিংয়ে কারো কেউ রিজার্ভ করে তাকে ইচ্ছা করে বাজে সাজায়, সে লজ্জায় গাল থেকে গলার গোড়ায় লাল হয়ে যায়, তবুও একটাও কথা বলে না। পরে আমি ওর সঙ্গে পরিচিত হলে জানলাম ও ছোটবেলায় হেঁকেছিলেন, ক্লাসমেটরা সেই কারণেই ওকে ঠাট্টা করত, তাই ও মজায় খুব ভীত। ও মজার ঘাটতি নেই, কিন্তু মজা কখনো কষ্টে পরিণত হতে দেখে ভয় পায়, তাই কাউকে বেদনাদায়ক বলেই সহজে টিকাহাসি করো না, মজা সহ্য করতে পারে না বলে চিহ্নিত করো না, হয়তো সে কেবলি তোমার চেয়ে বেশি লজ্জাওলা বা অন্যকে কষ্ট দেওয়ায় ব্যথিত। 15তমটি, একজনকে একা থাকা অবস্থায় কেমন সেটাই হচ্ছে তার সবচেয়ে সত্যিকার চেহারা। বেশি লোকের মাঝে সবাই একটু মেকআপ করে, কিন্তু একা থেকে কোনো ভান রাখা যায় না। সে একা থাকলে কি করে, সেটা তার শৃঙ্খলা খুলে দেয়, তার শখগুলো, তার ভেতরের অবস্থা। একাই থাকতে দেখে সে বই পড়ে, শেখে, ব্যায়াম করে, তাহলে বট সম্ভবত সে নিজের প্রতি দাবি রাখে এমন একজন। অন্যদিকে একাই থাকলে সে শর্ট ভিডিও দেখে, গেম খেলে, বাইরে থেকে অর্ডার করা খাওয়া করাও খারাপ না, কিন্তু এটা জানতেই হবে ওর জীবন এমনই হতে পারে। আমার একটা চাচাতো ভাই আছে, সোশ্যাল মিডিয়ায় সব সময় খুবই পজিটিভ দেখায়, রোজ এক্সারসাইজের ছবি বা আপডেট দেয়, আর বই পড়ার নোট শেয়ার করে। একদিন আমি ওর বাসায় গেলাম, দেখলাম ও একা সোফায় গুটিসুটি মেরে সারাদিন শুধু ভিডিও গেম খেলছে, আর টেবিলে খাবারের বাক্সের স্তূপ। ওর তো ফিটনেস কি হলো, জিজ্ঞেস করলাম, বলল ওগুলো শুধু তোমাদের দেখানোর জন্য, তাই পোস্ট নয়, একা থাকার সময়টাই দেখো। একা থাকতে মানুষ কিভাবে সময় কাটায়, সেই একাকী সময়টুকুই আসলে তার প্রকৃত জীবনেরই প্রতিফলন। 16 নম্বর কথাটা, মানুষজনকে বুঝে নেওয়ার পরেও দরজা আর ভালোমনুষ্য বজায় রাখা, এটাই প্রকৃত ভদ্রতা বা সংস্কার। আর এই শেষ কথাটা, এটা সবচেয়ে বেশি জরুরিও বটে। এই জ্ঞানরেন্সু বা মানুষ চেনার কৌশল শেখা তোমাকে যেন সন্দেহপ্রবণ বা রুজ করে না ফেলে, সবাইকে সন্দেহ করে বাঁচার জন্য নয়, আসলে এর উদ্দেশ্য উল্টোটা। এটা তোমাকে দেয় শক্তি, যেন সত্যটা জানার পরেও তুমি নম্রতা আর ভালোবাসা বেছে নিতে পারো। তুমি যদি বুঝে ফেলো কেউ তোমার ব্যবহার করছে, তুমি দূরে সরে যেতে পারো, কিন্তু প্রতিশোধ নিতে যাবে না। তুমি যদি বুঝো কেউ মিথ্যা বলছে, তুমি উন্মোচন না করাও পারো, কিন্তু কারো অপমান করো না। মানুষকে দেখার মানে ঠান্ডা হৃদয় নয়, বরং এটা জ্ঞানভিত্তিক সদয় হওয়া। আমি একজন ইউয়ানকে চিনি, ব্যবসায়ে দশক ধরে লড়াই করে বেরিয়েছেন, সে সব রকম মানুষ দেখেছেন, কিন্তু তিনি কাউকে কষ্ট দেননি, আর জোরে কপালে রাখেন না। তিনি বলতেন, আমি প্রত্যেককে বুঝি, তবে আমি মাফ করতে বেছে নিই যাদের নিয়ে ঝামেলা করার দরকার নেই। এটাই আসল উচ্চতা, এটা অচেনা হয়ে যাওয়া নয়, বরং দেখা সত্ত্বেও তবুও সদে হওয়া বেছে নেওয়া। নিজেকে রক্ষা করা প্রথম প্রাধান্য, কিন্তু যদি তুমি রক্ষা করার সাথে সাথে কারো উপর বোঝা না বাড়াও, তাহলে তোমার জয়। ঠিক আছে, এই 16টি জ্ঞানরেন্সু এখানেই শেষ করলাম। তুমি জানো না কোনটা তোমাকে সবচেয়ে ছুঁয়েছে? মন্তব্যে এসে জানান, তোমার গল্প শেয়ার করো, যদি মনে হয় কাজে এসেছে তাহলেই ভুলো না তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করো। মানুষকে দেখা দূরত্ব বজায় রাখার জন্য নয়, বরং আরও ভালোভাবে এই জগতে হাঁটার জন্য।